নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। চতুর্থ দফার যে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়ে গেছে তার মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি আসন ছিল। এই ৮টি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন হলো কৃষ্ণনগর। ভোট পরবর্তী কৃষ্ণনগর সম্পর্কে আমরা একটু খোঁজ খবর নিয়ে নিই। কৃষ্ণনগর, যেখানে সিপিএম, তৃণমূল বা বিজেপির কে দাঁড়িয়েছে তার থেকেও বড় ব্যাপার, এটা নরেন্দ্র মোদী বনাম মমতা ব্যানার্জির ফাইট। এটা নরেন্দ্র মোদী, অমিত শাহ বনাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ফাইট। এটা একটা আত্মমর্যাদার ফাইট, এটা একটা আত্মসম্মানের লড়াই। তার কারণ প্রশ্ন ঘুষকাণ্ডে মহুয়া মৈত্রকে ২-৩ মাস আগেই তার সাংসদ পদ খারিজ হয়ে গেছে। বিজেপি সরকারে আছে এবং খারিজ হওয়ার পরেও যখন তৃণমূলের কে কোথায় দাঁড়াবে এটা নিয়ে জল্পনা তুঙ্গে, প্রায় তখন চূড়ান্ত হয়ে গেছে কৃষ্ণনগর থেকে আবার মহুয়া মৈত্রই লড়াইটা করবে। ওখানে মমতা ব্যানার্জিকে সভা করে এসছে। সম্ভবত মমতা ব্যানার্জি প্রথম নির্বাচনী সভা কৃষ্ণনগর থেকেই শুরু করেছিলেন। কৃষ্ণনগরে যখনও পর্যন্ত বিজেপি প্রার্থী অমৃতা রায় স্থির হয়নি, সেখানে গিয়ে নরেন্দ্র মোদী সভা করে এসছেন এবং পরবর্তীতে অমিত শাহ গিয়ে সভা করেছেন। সিপিএম থেকে ওখানে দাঁড়িয়েছেন এস.এম. সাদি। এবার ওখানকার যে লোকসভা, সেই লোকসভায় 2019-এ মহুয়া মৈত্র জিতেছিল 63,218 ভোটে। তার আগে ওখানে তৃণমূলের ছিলেন তাপস পাল। 2014 সালে উনি জিতেছেন, 2009 সালে উনি জিতেছেন। এবারে এই 63,218 এটা কি থাকবে নাকি এটা হাত থেকে বেরিয়ে যেতে চলেছে? বড় প্রশ্ন এখানে। 2019-এ যেসব জায়গায় তৃণমূল কংগ্রেস লিড নিয়েছিল তার মধ্যে সবথেকে বড় জায়গাটা ছিল চাপড়া বিধানসভা, যেখানে প্রায় 50,000-এর লিড নিয়ে বেরিয়ে এসেছিল মহুয়া মৈত্র। বিজেপি যেখান থেকে লিড নিয়ে বেরিয়ে এসেছিল 2019-এ প্রায় 40,000-এর কাছাকাছি ভোট বা 40,000 থেকে সামান্য বেশি, সেটা কৃষ্ণনগর দক্ষিণ। এবার কি হতে চলেছে? কৃষ্ণনগর আসনে প্রায় 38% সংখ্যালঘু ভোট রয়েছে। মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে 13%। তেহট্ট, পলাশীপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ এসব জায়গায় মতুয়া সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তেহট্টে প্রায় 48%, পলাশীপাড়ায় 40%, কৃষ্ণনগর দক্ষিণেও অলমোস্ট 35% এর মতো রয়েছে। এবং তেহট্ট আর কৃষ্ণনগর দক্ষিণে 2019-এর লোকসভাতে ওখানে লিড নিয়েছিল বিজেপি, তার মধ্যে কৃষ্ণনগর দক্ষিণে 40,000 বা তার উপরে। এস.এম. সাদিকে ভুলে যাওয়া যাবে না বা বাম কংগ্রেস জোটকে ভুলে যাওয়া যাবে না, কেননা চারিদিকে যখন বাম কংগ্রেসের অবক্ষয় এখানেও হয়েছে, 27% ভোট তাদের হাত থেকে বেরিয়ে গেছে। তার মধ্যে গেইন করেছে 24% বিজেপি এবং বাকি 3% তৃণমূলের দিকে চলে গেছে। তারপরেও ওখানে বামফ্রন্টের অলমোস্ট 9% ভোট রয়েছে, কংগ্রেসের রয়েছে 3%। এর আগের বার 2019-এর লোকসভাতেও প্রায় 1 লক্ষের বেশি ভোট পেয়েছিল ওখানে বামফ্রন্ট। তার সাথে আপনি কংগ্রেসের 3% মানে 38,000-এর মতো ভোট ছিল, ওটাকে যোগ করে দিন। এবার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বামফ্রন্টের বা বাম কংগ্রেস জোটের ভোট বাড়বে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তার মধ্যে সবথেকে বেশি যে জায়গাগুলোতে বাড়বে তার মধ্যে একটা হলো কৃষ্ণনগর। পঞ্চায়েতও ওখানে মাটি কামড়ে যে লড়াইটা করেছিল সিপিএম, সেটা প্রশংসনীয়। বিজেপি যখন চারিদিক নির্বাচন কমিশনকে নিয়ে মানে নির্বাচন কমিশনের কাছে একটার পর একটা অভিযোগ পাঠিয়েছে, বিভিন্ন রকম ভাবে সাংবাদিকদের সামনে এসে বলেছেন, কিন্তু সবকিছুর পরেও পঞ্চায়েতে দাঁত কামড়ে যে লড়াইটা করেছিল সেটা সিপিএম করেছে। এবং সিপিএম একটা ভোট তাদের দিকে আবার আসবে, কিন্তু হিসেব যেটা বলছে 2 সম্প্রদায় থেকে ভোট আসলেও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা বেশি পাবে তুলনামূলকভাবে সিপিএম। তাহলে সমীকরণ কি হতে পারে? এবং এই যে 11% ভোট, এটা কোনো কারণে যদি 2% বেড়ে যায়, 13% গিয়ে পৌঁছায়, তাহলে কৃষ্ণনগরের রেজাল্ট কি হবে? এটা মানে কঠিন ব্যাপার বলা, ভীষণ কঠিন হয়ে যাবে। 2% ভোট সুইং এদিক ওদিক হয়ে যাবে। এবার মহুয়া মৈত্রের প্লাস পয়েন্ট গুলো কোথায় আছে? নিজে খুব ভালো বক্তা, ভালো বলেন। বিজেপিকে যারা 2019-এর পর থেকে সবথেকে বেশি গোটা ভারতবর্ষ জুড়ে আক্রমণ করেছে তাদের মধ্যে মহুয়া মৈত্র একজন। এটা। দ্বিতীয়ত, ওখানকার সংখ্যালঘু ভোট একটা বড় প্লাস পয়েন্ট, 37 to 38% ভোট। এবং মহুয়া মৈত্র একজন ব্যাংকার, তিনি হিসেবটা ভালো বোঝেন, তার সাথে আপনি আইপ্যাককে প্লাস করে দিন।
এর জন্য দেখবেন যেদিন ভোটটা অনুষ্ঠিত হয়েছে সংখ্যালঘু ভোটটা যাতে 100% প্রায় নিশ্চিত করা যায় সেই কাজটা ওনারা সারাদিন ধরে করে গেছেন। ওই মিশনারিটা কাজ করেছে। এটা গেল। আপনি যদি কৃষ্ণনগর দেখেন 20% শহুরে এলাকা, 80% গ্রামীণ। লক্ষ্মীর ভান্ডার প্লাস করে দিন ওখানে। তার সাথে মতুয়া সম্প্রদায় যে 13% ভোট রয়েছে ওখানে কোনো একজন বিশ্বাস আছে যিনি দাঁড়িয়েছেন, যিনি গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর ফাউন্ডেশনেরও মেম্বার সমস্য বা তিনি মতুয়াদের আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন। সেই মানুষের কেউ একজন নির্দলে দাঁড়িয়েছে। তাই এক কাট্টা বিজেপি যেই ভোটটা পাবে সেই জায়গাটা নাও হতে পারে। এটা তার একটা প্লাস। এবং সবার শেষের প্লাস, মতুয়া সম্প্রদায়ের এই সিএ বা নাগরিকত্ব আইন নিয়েও যে 100% স্যাটিসফাইড এরকম ব্যাপার নেই। তার কারণ তাদের একটা নিঃশর্ত নাগরিকত্বের বিষয় ছিল, যেটা বিজেপি সম্ভবত দোলাচলে আছে বা এখনো মেনে নেয়নি। বা শিক্ষিত সমাজের যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা বুঝতে পেরেছে যে এটা একটা গাজরের ঝোলানোর মতো অবস্থা, যেটা 2 বছর 3 বছর আগে আইন হলো, তারপর 2-3 বছর পর প্রণয়ন হলো, কেবলমাত্র ভোটের আগে এসে প্রণয়ন করে দেওয়া হলো। মতুয়া সম্প্রদায় যে ভোট রাজনীতির শিকার হয়ে গেছে, এটা একটা শ্রেণী বুঝতে পেরেছে মতুয়াদের মধ্যে। এটা তৃণমূল কংগ্রেস বা মহুয়া মৈত্রের প্লাস। এবার মাইনাস কোথায়? মাইনাস, প্রথম সব থেকে বড় মাইনাস আমি যেটা বলছি যে বাম কংগ্রেস জোটের যে ভোটটা বাড়বে, আমাদের কাছে যা খবর আছে 2 সম্প্রদায় থেকে ভোট বাড়লেও সংখ্যালঘু ভোটটা বেশি যাবে, এটা বড় মাইনাস। দ্বিতীয় মাইনাস, ওখানে আইএসএফ এর একজন দাঁড়িয়েছে প্রার্থী, সেও সংখ্যালঘু ভোটে থাবা বসালেও বসাতে পারে, যদিও চান্সেস ভীষণ কম। সেটা একটা বড় মাথা ব্যথার কারণ। তৃতীয় মাথা ব্যথার কারণ গোষ্ঠী কন্দল। ওখানে চাপড়া বিধানসভাতে, যেখানে তৃণমূল কংগ্রেস 2019-এ সব থেকে বেশি লিড নিয়েছিল 50,000 বা তার বেশি, সেখানে 2021-এর বিধানসভাতে ব্লক সভাপতি টিকিট পায়নি বলে নির্দল থেকে দাঁড়ায়। এবং তৃণমূল কংগ্রেস 73,000 ভোট পেলে যে নির্দল থেকে দাঁড়িয়েছিল সে পেয়েছে প্রায় 64,000 ভোট, মানে সেকেন্ড পজিশনে উনি ছিল। গোষ্ঠী কোন্দল কতটা চরমে পৌঁছলো এটা হয়, এবং সেটা পিওরলি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেই বিধানসভা ক্ষেত্রই চাপড়া। এটা একটা বড় মাথা ব্যথার কারণ। মহুয়া মৈত্রের সব থেকে বড় মাথা ব্যথার কারণ মহুয়া মৈত্র নিজেও। গ্রামের দিকে একটি কথা প্রচার পেয়ে গেছে, মহুয়া মৈত্র খুব অহংকারী, সে শহরে ক্যান্ডিডেট হিসেবে ঠিক আছে, গ্রামের দিককার জন্য তিনি না, তিনি ডাউন টু আর্থ না, এসব অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এবং তৃণমূল কংগ্রেসের একটা অংশের মধ্যে এটা ছড়িয়ে গেছে যে উনি শহুরে ক্যান্ডিডেট, উনি ওনার নিজের মিশনারি নিজের সেট আপ নিয়ে এসে ওখানে ভোট করাচ্ছে, এবং সম্ভবত জেলারও মূল মুখ তিনি। এক্সট্রা ভাবে মনে হয় না জেলা সভাপতি ওখানে আছে, আমার ঠিক জানা নেই, মনে হয় উনি মূল মুখ। এটা এই মাথা ব্যথাগুলো তার আছে। মানুষ যদি একবার নিজে ভেবে নেয় যে উনি আমাদের লোক নয় এবং ব্যক্তিকেন্দ্রিক ভোটে পরিণত হয়ে যায়, মানে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি থেকে, বিজেপি তৃণমূলের থেকে, বা আয়ুষ্মান ভারতের থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে যদি এরকম হয়ে যায় যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটকে আমার পছন্দ হচ্ছে না এবং ভোটটা ওই মুখে বা ওই অভিমুখে প্রভাবিত হতে থাকে, তাহলে মহুয়া মৈত্রের সমস্যা রয়েছে। মহুয়া মৈত্রের আরো একটি মাথা ব্যথার কারণ, 2009 সালে যখন তাপস পাল জিতেছিল তখন 77,000 ভোটে জিতেছিল। 2014 সালে তিনি যখন জেতে তখন সেটা 73,000 ভোটে যেত, এবং তারপরে 2019 যখন মহুয়া মৈত্র যেতে তখন সেটা 63,000 এসে। তার মানে তৃণমূলের যে ভোট কমে আসা, এই ডাউনফলটা অব্যাহত রয়েছে। এটা একটা বড় সমস্যার কারণ। এবার বিজেপির যেদিকে যেদিকে প্লাস, মহুয়া মৈত্রর যেটা বিপরীতে সেটাই বিজেপির প্লাস। সেখানকার রানীমা অমৃতা রায় কাছের মানুষ, একটা ইমোশন জড়িয়ে আছে কৃষ্ণনগরের সাথে। তার শ্বশুরকুলের পূর্বসূরীরা, সেখানকার ভূমিপুত্র, এবং তার পূর্বসূরীদের মানে নামেই কৃষ্ণনগর নামটা হয়েছে। এই ইমোশন একটা কাজ করছে ওখানে। দ্বিতীয় কথা, নরেন্দ্র মোদীর ফোন, নরেন্দ্র মোদী তার সাথে কথা বলা। কৃষ্ণনগরের কাছে বিজেপি যেটা বারবার উঠে দেওয়ার চেষ্টা করছে যে অন্য ক্যান্ডিডেটরা তো আছেই, কিন্তু উনি ভেরি স্পেশাল, তাই
মানে ওনার যে অ্যাপ্রোচ গুলো বা যে কাজের ব্যাপারগুলো থাকবে এগুলো খুব তাড়াতাড়ি হবে। উনি মহুয়া মৈত্র যখন বলেছেন যে ৯৯% কাজ আমি করে ফেলেছি, তখন ওখানে জমি জরিপ করে কৃষ্ণনগরের মানুষের রেল লাইনের ফ্লাইওভার থেকে শুরু করে কিছু মানে নদী সংস্কার, এসব যে বিষয়গুলো মূল বিষয় ছিল, যেগুলো মহুয়া মৈত্র সম্ভবত হাত পড়েনি, ওই জায়গাগুলো নিয়ে অমৃতারা এগিয়েছে। যেগুলো সামগ্রিকভাবে লোকসভার একটা বড় ইস্যু ছিল, ওগুলো তিনি করে দেবেন। এবং যেহেতু নরেন্দ্র মোদী ফোন করেছেন, কাছের মানুষ, মানে পরিচয়টা ভালো, সেই জায়গা থেকে হয়ে যেতে পারে রানিমা বললেন। এটার উপর বেস করে কাজটা চলছে। দীর্ঘদিন থেকে আরএসএস এর একটা সংগঠন ওখানে মাটি কামড়ে পড়ে আছে, নির্লিপ্তভাবে আছে, তাই বোঝা যাচ্ছে না। আর আরএসএস এর বেশিরভাগ ফ্লোরটাই তাই হয়, উপর দিকে স্থির থাকে, ভিতরে পুরো কারেন্ট থাকে, এরকমই হয়। তো ভোটটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, কে জিতবে কে হারবে এই জায়গাটা বোঝা খুব মুশকিল। মহুয়া মৈত্র 2021 বিধানসভার উপর বেস করে বা তারপরে এবারের যে ভোট করেছে বা তার মিশনারি যেভাবে কাজ করেছে, তাদের মনে হয়েছে তারা অলমোস্ট 1 থেকে 1,20,000 ভোটে জিতবে। বিজেপিরও মনে হয়েছে তারা 40 থেকে 50,000 ভোটে জিতবে। তবে সামগ্রিকভাবে সবকিছু বিবেচনা করে বা আমরা যতটুক যোগাযোগ করতে পেরেছি, কথা বলতে পেরেছি, আমাদের যতটুক মনে হয়েছে ভীষণ টাফ ফাইট। 1,20,000-এর কোনো গল্প নেই, 40-50,000-এরও গল্প খুব কঠিন। আমরা এইভাবে ব্যাপারটাকে ধরে নিই যে মহুয়া মৈত্রর কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও যেতে পারে গুলি, আর না হলে তার মাথায় লাগবে। পরিস্থিতিটা এই হয়ে আছে। 30 থেকে 35,000 জিতে গেলেও যেতে পারে মহুয়া মৈত্র, নাহলে একটা ভুল হয়ে যেতে পারে। যদি ভুল হয়ে যায় বা পা পিছলে যায়, আপনারা নিশ্চিন্তে থাকুন, ভোটের একটা বড় অংশ তাহলে মহুয়া মৈত্র ভার্সেস মহুয়া মৈত্র হয়ে গেছে। তাকে দেখেই মানুষের একটা ভোট অন্যদিকে সুইং হয়ে গেছে। দেখা যাক 4ই জুন বোঝা যাবে কে জিতছে কে হারছে। আমাদের আপাতত এটাই মনে হয়েছে। ভালো থাকবেন। নমস্কার।